হাত কেটে ফেলবো এখান থেকে, জি সালেহ ভাই, নিজের হাত। তলে তলে পর্দার আড়ালে কিছু খেলাধুলা হচ্ছে। কিন্তু যে তিনটি গণভোটের যে বাস্তবতা আমরা জানি, সাধারণত হ্যাঁ বা না এই প্রসঙ্গ ধরে এই গণভোটের সূত্র এবং এভাবেই সেটি হয়ে থাকে। কিন্তু এই যে ভিন্ন মত, নোট অফ ডিসেন্টের এই প্রসঙ্গ কি গণভোটের মাধ্যমে আদৌ সমাধান করা যায় কিনা, এই প্রশ্নের এই আলোচনার সূত্রদের প্রশ্নটি এরকম যে বিএনপি কি স্বাক্ষর করলে ভুল করলো কিনা, এই আলোচনাও মাঠে আছে। এখানে আসলে সালেহ ভাই যেটা বললেন সেটা হলো অনেকটা একাডেমিক। আর আপনি যদি মাঠের বাস্তবতা ধরেন তাহলে দেখবেন যে এখানে যে পক্ষগুলো রয়েছে সেই পক্ষগুলোর মধ্যে অনেকগুলো মনস্তাত্ত্বিক সমস্যা রয়েছে। বিজয়ীরা সবসময় ইতিহাস লিখে, আইন তৈরি করে এবং তারা সবসময় রাইট। এখন এখানে বিজয়ী কারা? সবাই বলছে জনগণ বিজয়ী, জনগণ দাঁড়িয়েছে। কেউ বলছে যে আমরা ম্যাট্রিকুলাস ডিজাইন করে এখানে চলে এসেছি। জামাত বলছে যে না, আমরা দীর্ঘদিন ধরে এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে আমরা নানাভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, করে এই আন্দোলনটাকে বেগবান করার জন্য যা কিছু সেটা আমরাই করেছি, ফলে উই আর দ্য মাস্টার মাইন্ড। বিএনপি প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু বিএনপি পরে বললো যে না, আমরা এটা মাস্টার মাইন্ড। কীভাবে মাস্টার মাইন্ড? যেমন দেখা গেল যে সালাউদ্দিন সাহেব বললো যে আমি তো ওখানে বসে গণ অধিকার পরিষদের রাশেদের সাথে কথা বলেছি, তারপরে শেষে নুরুর সাথে কথা বলেছি, টাকা দিয়েছি। নুরু বলেছে হ্যাঁ আমি সালাউদ্দিন সাহেবের কাছ থেকে টাকা পেয়েছি। তারপরে নুরু বলছে যে আমি ওই ইশরাক সাহেবের কাছে টাকা পেয়েছি, পার্থের কাছে টাকা পেয়েছি, আর অনেকের কাছে, তারেক রহমান সাহেবের কাছে টাকা পেয়েছি। ওদিকে আরেকজন আছেন, তারেক রহমান সাহেব আছেন আমজনতা পার্টির, তিনিও বলেছেন যে তিনি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই কাজ করেছেন, ওখানে গেছেন, ওখানে গেছেন, ওখানে গেছেন। বলে দেখুন যে পুরো যে ক্রেডিট অ্যান্ড ক্রেডিবিলিটি আন্দোলনের যে আনন্দটা ছিল শেখ হাসিনাকে পরাজিত করার, তাকে তাড়িয়ে দেওয়ার এবং জনগণের বিজয়ের ব্যাপারে সর্বজনের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জায়গাতে আমরা যে যার মতো করে সেখানে প্যারেক মেরে দিয়েছি। আনন্দটা এখন বিষাদে পরিণত হয়েছে, অনেকটাই বিষাদে পরিণত আমরা করে ফেলেছি, বিকজ আমরা ওই জায়গাগুলোতে নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছি। এখন ক্রেডিট নিতে গিয়ে দেখুন এখানে অনেকগুলো ইগো চলে আসছে। প্রথমত তলে তলে পর্দার আড়ালে কিছু খেলাধুলা হচ্ছে, এগুলো ভয়ঙ্কর। কিন্তু আমরা বাইরে গিয়ে এগুলো দেখতে পাচ্ছি কি, হঠাৎ করে এনসিপির যারা লোকজন আছেন তারা জামাত বিরোধী কথাবার্তা বলছেন, জামাতের লোকজন আবার এনসিপি বিরোধী কথাবার্তা বলছেন যে বাপের সাথে আমার জন্মের পরেই এত তাড়াতাড়ি বাপের সাথে বেয়াদবি করো না, পাল্লা দিতে এসো না, জামাতের সাথে লড়তে বহুদিন সময় লাগবে। কিংবা ধরুন তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি এবং তিনি তার বয়সও নেহায়েত কম নয়। যদি প্রেক্ষাপট ধরেন তাহলে যথেষ্ট মানে ম্যাচিউরড, এখন 60 বছরের ঊর্ধ্বে তার বয়স। এখন তার ছেলের বয়সী বুয়েটের ছেলেরা যে সমস্ত আজে বাজে ভাষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মূলত তার বিরুদ্ধে যে স্লোগানগুলো দিয়েছে, আবার ওটাকে কাউন্টার দেওয়ার জন্য যুব দলের, ছাত্র দলের ছেলেরা যেভাবে জামাতকে লক্ষ্য করে কথাবার্তা বলেছে, এই রাজনীতির কাদা ছোড়াছুড়ি আমাদের দেশে কখনোই ছিল না। প্রত্যেকটা জিনিসই দেখবেন যে একটা আকাশে ঘুড়ি উড়ার পিছনে লাটাইটা আপনার হাতে থাকতে হবে। এখন সব কিছু আছে কিন্তু লাটাইটা আমাদের কারোর হাতে নেই। এখন বিদেশ থেকে একজন ইউটিউবার সে সেনাবাহিনীর প্রধানকে গালাগাল দিচ্ছে, সেই ভয়ে ক্যান্টনমেন্ট থরথর করে কাঁপছে। এ তো রিয়েলিটি। আমরা যেখানে ছোটকালে আমি সালেবে আমরা যেটা আছি, আমরা পুলিশের একজন সার্জেন্ট যদি কখনো আমাদেরকে গাড়িতে থামাতে বলতো, আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে যেত। সার্জেন্ট ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পিছনে বসে আছে, সার্জেন্ট থামিয়ে আছে, আমরা ভয়ে, সব কাগজপত্র ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখন এই মানে অনেকের এমন সাহস হয়ে গেছে, সে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে চাচ্ছে, কচু ক্ষেত, একদম কচু ক্ষেতের মধ্যে ডিজিএফআই অফিস ভেঙে ফেলতে চাচ্ছে। এই যে স্পর্ধা, এই যে উচ্চ কণ্ঠ, আপনি দেখবেন সমাজে মানে কতগুলো মানে আপনার সমুদ্রে মাছ আছে, তার মধ্যে লইট্টা মাছ আমরা খাই না, দেখবেন একেবারে নরম মাছ, কিন্তু ওর পেট ফাড়লে দেখবেন যে ওর সাথে বড় বড় মাছ ওর পেটের মধ্যে আছে। সে কি করে যেন এগুলো আনাম একদম গিলে ফেলে, কিন্তু ওর বডি দেখে বোঝার ক্ষমতা নাই। আর একটা মাছ আছে, আমরা মেনি মাছ বলি, রয়না মাছ বলি বা ভেদা মাছ বলি। বিশাল একটা গাল, জলহস্তির মতো বিশাল একটা গাল, সারা শরীর নরম, কিন্তু বিরাট একটা মাছ খেয়ে ফেলে, একদম ওর সাথে, ওর বডির সাথে বড় একটা মাছ খেয়ে ফেলে। এখন আমাদের এই সমাজে অনেক ভেদা মাছ, অনেক মেনি মাছ,
তারা বড় বড় জিনিস খেয়ে ফেলতেছে, বড় বড় জিনিস খেয়ে ফেলতেছে একেবারে যাকে বলা হয় মানে আকাশে যেভাবে ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল যখন বড় বড় চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সমূহ খেয়ে ফেলে মুহূর্তের মধ্যে। এখন আমাদের এই সমাজের পুরো রাষ্ট্রযন্ত্র বিচার ব্যবস্থা আপনি চিন্তা করেন, সুপ্রিম কোর্টে গিয়ে সেই মব তৈরি করে সেখানে অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস তাদেরকে মুহূর্তের মধ্যে সাইন্ড অ্যান্ড রিজাইন্ড, এবং সেখানে নতুন পৃথিবীর ইতিহাসে 4-5 হাজার বছরের মধ্যে পৃথিবীর আমি কোথাও ইতিহাস দেখি। এটা গণঅভ্যুত্থান ভাই, হ্যাঁ গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান তো দুনিয়ার অনেক জায়গায় আপনি হয়েছে। দেখেন গণঅভ্যুত্থান পৃথিবীর যেসব দেশে হয়েছে কিছু থাকে নাই। আচ্ছা, গণঅভ্যুত্থান যদিও গণঅভ্যুত্থানের সরকারটা তারা করে নাই, বিপ্লবী সরকার করে নাই। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়ে দেশ তারা চালায় নাই, কিন্তু এটা গণঅভ্যুত্থান। না 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 সালেহ, হ্যাঁ। আমি একটু আপনাকে বিরতির সময় আছে? না, আচ্ছা, আমি শেষ করছি, আমি সালেহের কথা হ্যাঁ আমি এখানে ওনার সাথে বিনয়ের সাথে বলছি, শুনুন, গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয়, সরকারের সাথে সংশ্লিষ্ট রাজনীতি রাজবংশ পরিচিত হয়। পরিবর্তন হয় না, উৎখাত হয় ভাই। না না, পুরো উৎখাত হয়। আমি ধরেন যদি গণ অভ্যুত্থান ধরেন, নাদির শাহ যখন ভারত আক্রমণ করলেন, কিংবা যখন সম্রাট বাবর এসে লোদি বংশকে পরাজিত করে, ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করলেন, এর চেয়ে বড় ঘটনা তার হতে পারে না। বাংলাদেশ যখন স্বাধীন হলো, পাকিস্তানি বাহিনী যখন চলে গেল এবং একটা নতুন মুক্তিযুদ্ধের পরে সরকার হলো, এর চেয়ে তো বড় ঘটনা এবার ঘটে নাই। আচ্ছা, তখন কি সুপ্রিম কোর্টের এই ঘটনা ঘটেছিল? দিল্লির চিফ জাস্টিসকে কি এসে নাদির শাহী ভাবে মানে পদচ্যুত করেছিল? বলুক, হাত কেটে ফেলবো এখান থেকে, নিজের হাত। জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে এরকম একটা প্রসঙ্গের তিনি ইঙ্গিত দিলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে এখনো সেই ধরনের কোনো মন্তব্য অথবা সিদ্ধান্ত আমরা পাইনি। জামাত যেখানে বলছে নভেম্বরে গণভোট হতে হবে, এই প্রসঙ্গে এই সিদ্ধান্তে আসলে তখন রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াতে পারে? আপনার প্রশ্নের উত্তর দেবো, তার আগে আমি একটা মৌলিক বিষয় জি, বলুন। বলতে চাই, যেটা দিয়ে আমরা এর আগের পার্টে আলোচনা করেছিলাম। এটা হলো, যখন আপনি রোগাক্রান্ত হবেন তখন অ্যাট ফার্স্ট ডাক্তার যে কাজটি করে সেটা হলো আপনার রোগ নির্ণয় করে। এই মুহূর্তে আমাদের দেশের যে সমস্যাগুলো, রাজনৈতিক যে সমস্যাগুলো, সেই রাজনৈতিক সমস্যার পথ ধরে আমাদের অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অর্থনৈতিক সমস্যার সাথে পাল্লা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে চলে গেছে। মানুষের যে বিশ্বাস, ভালোবাসা, রাষ্ট্রের প্রতি নির্ভরতা, এই জিনিসগুলো যেভাবে টলটলায়মান, আমি আমার জন্মের পরে বোধ বুদ্ধি হওয়ার পর এরকম অবস্থা দেখিনি। এটা রিয়ালিটি। এটা কেন হলো, এটি নিয়ে আলোচনা। এই মৌলিক বিষয়গুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা আলোচনা না করবো, ঐক্যমত না আসতে পারবো এবং ওই সমস্যাগুলো সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত হবে না। এখানে সালেহ ভাই যেটা বললেন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট প্রধান বিচারপতি হয়েছে বা নেতা হয়েছে, এভাবে ছাত্র দলেরও অনেক লোক প্রধান বিচারপতি হয়েছে, জামাতের লোক তা হয় নাই। না, সমর্থক হয়েছে, কিন্তু সরাসরি কেন্দ্রীয় জাতীয় ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি এই ধরনের লোক হয় নাই কখনো। আচ্ছা, আচ্ছা। মানে জি। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমরা তিনজনে আজ এখানে আছি একটু একাডেমিক আলোচনা করে যে আমাদের এই রাষ্ট্রের এই মুহূর্তের যে মৌলিক সমস্যাগুলো কি। দীর্ঘদিন ধরে যখনই যারা ক্ষমতায় এসছে, তারা তাদের দলীয় প্রভুত্ব, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা ইত্যাদি করার জন্য তারা যে কাজটি করেছে, রাষ্ট্রযন্ত্রের উপর কুঠারাঘাত করেছে। একটা রাষ্ট্র যখন গড়ে ওঠে, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি বুঝেন, একটা রাষ্ট্র গড়ে ওঠার পিছনে অনেকগুলো কাস্টমস কাজ করে, প্রথা কাজ করে, অনেকগুলো আইন কাজ করে, তারপরে একটা সিস্টেম কাজ করে। যারা বিজয়ী হয় বা বিজেতা হয় এবং যারা পৃথিবীতে নাম করেছে, খুব নাম করেছে, তারা কোনো অবস্থাতেই রাষ্ট্রের ওই সিস্টেমটা, সেটা প্রাচীন যুগে হোক, ধরুন আলেকজান্ডার। এখন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করলো, তিনি দেখলেন যে আমি আক্রমণ করেছি, পুরোকে পরাজিত করেছি, কাজ শেষ, কিন্তু সিস্টেমটা তিনি কিন্তু নষ্ট করেননি। আলেকজান্ডার জামানাতে আলেকজান্ডার মিশর দখল করেছে। মিশর দখল করার পরে তার যে সেনাপতি টলেমি, সেই টলেমি বংশ অলমোস্ট 900 বছর সেটা শাসন করেছে। এবং সেই 900 বছর শাসন করে তারা যে সিস্টেমটা সেখানে চালু রেখেছিল, সেখানে সেই মিশরে আমর ইবনুল আস যখন দখল করলেন, মুসলমান দখল করলেন, যেখানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঘুমান, খেজুর পাতার বিছানায় ঘুমান আর রেড়ি তেলে খান। কিন্তু আমর ইবনুল আস সেটা দখল করার পরে, যে মদিনা থেকে যিনি গভর্নর গেলেন মিশরে, তিনি কিন্তু সে প্যালেসে বসবাস করতেন, ওই যে রোমান সম্রাটের প্যালেসে বসবাস করতেন, বিকজ ওটা মিশরবাসীকে শাসন করতে হলে তাকে ওই কাস্টমসটা রাখতে হবে।
ইভেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি দেখলেন যে ওই যুগের মক্কার চাবি, যে বংশটা বেদুইন একটা বংশ, কাফের একটা বংশ, মুনাফিক একটা বংশ, যে বংশের কাছে ওই কাবা ঘরের চাবিটা ছিল, উনি বিজয়ী হয়ে ওই চাবিটা আবার তার হাতে ফেরত দিয়ে দিলেন। এবং টিল নাও, এখন পর্যন্ত সেই চাবিটা সেই বংশের হাতে আছে, বিকজ উনি বলে গেছেন যে এই চাবি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার হাত থেকে এই চাবি যে নেবে তার মতো জালিম আর পৃথিবীতে হবে না। ফলে পৃথিবীতে ওই মক্কাতে বহু রাজা আসছে, বহু শাসক আসছে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসে কোনো চাবিটা যায় নাই। তো এই রাষ্ট্রেরও একটা কালচার আছে। এই রাষ্ট্রে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন, এই রাষ্ট্রে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন, শায়েস্তা খান ছিলেন, এখনো এই ঢাকা শহরে। একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি করবো। হ্যাঁ, sure, please. সেটা হচ্ছে যে এবারে 24-এর যে প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে তরুণ যারা অংশ নিয়েছেন বা এখন তরুণদের যে আমরা দল দেখছি এনসিপি, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জন্ম হওয়া, তারা বলছে এই শাসনতন্ত্রের পরিবর্তন না করলে আসলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। মূল ব্যাপারটা হলো তারা কোনো একটা ব্যাপারে অ্যাডামেন্ট ছিলেন না। তরুণরা, আমি তাদেরকে চিনি, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা খুব লিবারেল ছিলেন। আমাদের মতো বয়সী বা আমাদের চেয়ে বয়সী কিছু দুষ্ট লোক আছেন যারা জীবনের কোথাও সফলতা অর্জন করতে পারেননি, তারা এই তরুণদের ঘাড়ের উপর মানে বন্দুক রেখে এমন সব অদ্ভুত তথ্য, এমন সব উপাত্ত, এমন সব বিষয় তাদের উপর চাপিয়ে দিয়েছে যা কিনা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অতীতে যেটা এরশাদ নাড়া দিয়েছে, কুঠারাঘাত করেছে, শেখ হাসিনা করেছে, বেগম জিয়ার আমলে হয়েছে, জিয়াউর রহমানের আমলে, সব আমলই কিছু না কিছু হয়েছে। এবং এই সময়টাতে এসে এটা রীতিমতো ধস নেমেছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস দূরের কথা, আকাশ থেকে যদি আরও ফেরেশতা এনে 100 জন ফেরেশতা এনে ওনাকে দেওয়া হয় যে এই ফেরেশতা উইল অ্যাক্ট অ্যাজ এ অ্যাডভাইজার, তবু উনি পারবেন না, বিকজ পুরো সিস্টেমটা, 18 কোটি মানুষের সিস্টেমটা, সেই সিস্টেমটাকে নড়বড়ে করে ফেলেছে। ফলে এই সিস্টেমের মধ্যে আপনি এখন ওই ঐক্যমত্য কমিশন বলেন, নির্বাচনের কথা বলেন, ভোটের কথা বলেন, যদি ভালো কিছু হয়ে যায় মিরাকেললি, কিন্তু যদি রাজনীতির সূত্র ধরেন, রাজনীতির ইতিহাস ধরেন, আমার জানা মতে কোথাও মানে আপনি 2 যোগ 2 এ তো 4ই হবে, আপনি 2 মাইনাস 2 কত হবে? 0 হবে। তো এখানে রাজনীতির যে ঘটনাগুলো ঘটছে, ব্যাংকে টাকা নেই, পুলিশের মনোবল নেই, 8000 অস্ত্রের কোনো হদিস নেই, পুলিশের 8000 অস্ত্রের কোনো হদিস নেই, কোথায় সে অস্ত্র? লক্ষ লক্ষ গুলির কোনো হিসাব নেই, বোমা যেখানে সেখানে দিদারছে, টেকনাফ মানে সীমান্ত দিয়ে অস্ত্র প্রতিদিন ঢুকছে বাংলাদেশের মধ্যে। তো এটার একটা আফটার ইফেক্ট আছে না? এইগুলো কোথায় যাচ্ছে, কাদের হাতে আছে? ফলে আপনি এখানে ফু দিয়ে একটা তাবিজ দিয়া সে উং ফং ফং একটা ফু দিলেন, যাও ভালো হয়ে যাও, ইলেকশন হয়ে যাও, তারেক রহমান সাহেব লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এই যে ফু দিয়ে কিছু হবে না, কিচ্ছু ফু দিয়ে কিছু হবে না। রনি ভাই, অসংখ্য ধন্যবাদ। সালেহ ভাই, আসতে চাই যেটি এই এখন যে রাজনীতিতে আমরা দেখছি কতগুলো প্রসঙ্গ, মানে শব্দ বা দাবি দেওয়া কেন্দ্রিক যে একটা উত্তাপ ছড়াচ্ছে, আপনি শুরুর দিকে বলছিলেন, দ্বিতীয় পর্যায়ে আলোচনা আপনি উল্লেখ করেছেন যে জোট ভোট এবং আসন ভাগাভাগির প্রসঙ্গ, আমরা নানা ধরনের গুঞ্জন শুনি। এই যে একটা প্যাকেজের রাজনীতি, এই রাজনীতিকে আসলে ভালো কোনো কিছু দিবে? বিশেষ করে গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষার সাথে এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে প্যাকেজের আলোচনা আমরা শুনছি, এটা কি যায়? আচ্ছা, আমি এর আগে একটা কথা শুধু বলে নিই রনি ভাই, এই যে ব্যাংকের টাকা নেই বলছেন, এটা কোন আমলে বলছেন ক্লিয়ার না করলে বোঝা যাবে না। আসলে এখন ব্যাংকের কিছু টাকা আছে, ব্যাংকের টাকা এই সরকার যখন শুরুতে আসছিল কয়েকটা ব্যাংক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ আওয়ামী লীগ সব ব্যাংক লুট করে টাকা নিয়ে গেছে, এগুলো সব জানেন। আর শুধু ব্যাংকে না, রিজার্ভ শূন্যের কোঠায় প্রায় নেমে গেছিল। এখন এই দুইটা মোটামুটি ভালো আছে। আর আপনি যেটা বললেন তার ইয়েটা হলো, এবার একটু একাডেমিক আলোচনাতে আসি। এই আবার একাডেমিক আলোচনাতে আবার রনি ভাই খুব স্বস্তি পায়। একাডেমিক আলোচনাটা হইলো, আওয়ামী লীগ নামে একটা বিশাল রাজনৈতিক দল এখানে ছিল, তার তৃণমূলে তার সংগঠন ছিল, তার নানান ফ্রন্ট ছিল। এরকম একটা দল হঠাৎ নাই হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, পালিয়ে গেছে। ফলে যেখানে একটা, এবং বাংলাদেশে এতদিন রাজনীতি হয়েছে আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ রাজনীতিটা হঠাৎ করে নাই। এখন সব এন্টি আওয়ামী লীগ রাজনীতির যে শাখা, বলতে কি আপনি শুধু বিগত 17 বছরকে বোঝাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে। এই আওয়ামী লীগ হঠাৎ করে নাই হয়ে গেল। এই ধরেন আওয়ামী লীগ তো আজকে না, তো আওয়ামী লীগ হঠাৎ করে আজকে নাই হয়ে, এই নাই হওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে, বিরাট এক শূন্যতা তৈরি আছে। এখানে
দেখা গেল এনটি আওয়ামী লীগের যে শাখা পোশাকাগুলো ছিল তাদের মধ্যে ক্ষমতার মোহ পেয়ে গেছে। জামাত ইসলামী কখনো ক্ষমতায় যাবে এটা মানে নিশ্চয়ই তারা রাজনীতি করে, তারা কাজ করে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু অতি নিকটে ক্ষমতায় যাবে বা বিরোধী দলের নেতা হবে বা প্রধান বিরোধী দল হবে এই চিন্তা তারা কখনো করে নাই। তারা মনে করেছে আরো অনেক সময় লাগবে। ফলে এখন এমন একটা পর্যায়ে আসছে, প্রথমত তারা মনে করে যে তারা প্রধান বিরোধী দল হইতে পারবে, তারা ক্ষমতাও যাইতে পারে, এই ভাবনা তাদের মধ্যে আসছে। ফলে এনটি আওয়ামী লীগের রাজনীতির মধ্যে একটা বিভাজন হয়েছে। এখানে গণ অভ্যুত্থানের দল হচ্ছে, গণ অভ্যুত্থানের একটি অংশের দল হচ্ছে এনসিপি। গণ অভ্যুত্থানের সকলের দল না, এনসিপি একটা অংশ, এটা ছোট অংশ হইতে পারে, বড় অংশ হইতে পারে। তাদের মধ্যে একটা আবেগ আছে যে এই হাসিনাকে আমরা উৎখাত করেছি, আমরা গণ অভ্যুত্থান করেছি। ফলে এই আবেগটার কারণেও তারা এই রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্রের মালিকানা, শরিকানা ইত্যাদি চায়। আর বিএনপি সে বাংলাদেশের একটা এনটি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির নেতৃত্ব দিয়েছে এতদিন। এবং সে মনে করেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে নির্বাচন হলে আমি দ্রুত ক্ষমতায় চলে যাব। এই যে এখানে তিনটা শ্রেণী গোষ্ঠী, তিনটা রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বেশি তীব্রতা হওয়ার কারণেই একটা পরিস্থিতির জন্ম হচ্ছে, ক্ষমতা কেন্দ্রিক আকাঙ্ক্ষা। এই তিনটা দলের মধ্যে যদি সংস্কার প্রশ্নে ঐক্যমত থাকতো, আজকে ঐক্যমত কমিশনকে প্রতারক হিসেবে গালি শোনা লাগতো না। তারা তো পারে নাই, তারা হাসিনাকে হটাইতে পারছে, কিন্তু তারা বৈশা একটা মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে হাসিনাকে হটানো সহজ, কিন্তু নিজেরা এক থাকা কঠিন। তারা না, নিজেরা এক থাকা কঠিন, নিজেরা এক থাকা কঠিন। আবার হয়তো কোনোদিন শেখ হাসিনার প্রশ্নে তারা এক হয়ে যাবে, কিন্তু এটা আমাদের দেখতে বা শুনতে হবে। হতে পারে এটা হয়, তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, এক ভাইয়ের সঙ্গে যদি গ্রামের অপর শত্রু দ্বন্দ্ব হয় তখন তিন ভাই এক হয়ে যায়। এটা আমাদের সামাজিক বাস্তবতা। হ্যাঁ, তো যেটা হচ্ছে সেটা হলো তারা নিজেরা ঐক্যমতে একটা সংস্কার তৈরি করতে পারে নাই, যে কারণে দীর্ঘ আলোচনা, বহু কষ্ট, বহু সময় বয়ে বইছে। এত সময় বয়ে হয়েছে যে গণপরিষদে 72-তে হয়েছিল, ওটা কিন্তু প্রতিনিধিত্বমূলক ছিল না, মাত্র দুটি রাজনৈতিক দল ছিল আর পার্বত্য চট্টগ্রামের একজন মানবেন্দ্র লারমা হয়েছিলেন, কোনো প্রতিনিধিত্ব ছিল না তখন, ওই রকম ছিল না। এবং ওখানে যত আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা এইবার ঐক্যমত কমিশনে হয়েছে। এবং এখানে প্রতিনিধিত্বমূলক ছিল, আওয়ামী লীগ ছিল না, কিন্তু আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক 30টি দল ছিল, সব ছিল। আওয়ামী লীগ আর ওয়ার্কার্স পার্টি আর হাসানুল্লাহ কিন্তু জাসদ ছিল না, কিন্তু জাসদ ছিল, ওয়ার্কার্স পার্টিও ছিল, সিপিপিও ছিল, মুসলিম লীগও ছিল, জামাতও ছিল, সবাই ছিল। এর মধ্যে আবার বামদের 4টি দল তো স্বাক্ষর করলো না। তারা স্বাক্ষর করেছে না, তারা এই থাকার মানে কি হলো? থাকার মানে থাকতে পারে, এটা তাদের রাজনৈতিক অংশ। তারা কয়েকটা বিষয় তাদের কাছে দ্বিমত মনে হয়েছে, সেজন্য তারা স্বাক্ষর করে না, কিন্তু তারা এটা বিরুদ্ধাচরণ করতেছে না। খেয়াল করেন, তারা মনে করে যে আমি ওয়াকআউট করে না মানুষ, আপনি করেন, আমি আপনার এই ইয়াতে থাকবো, প্রক্রিয়ার সাথে একমত না। অনেক ভাই বোনের বিয়েতে রাজি হয় না, বাবা দিতে চায়, সে রাগ করে চলে যায়, কিন্তু বিয়েতে বাধা দেয় না। ওরা হচ্ছে এরকম, তারা সমস্ত কার্যক্রমে অংশ নিয়েছে, সমস্ত কিছুতে সহযোগিতামূলক ভূমিকা রেখেছে, কিন্তু তারা মূলত চার মূলনীতির প্রশ্নে, তারা আদর্শের প্রশ্নে তারা এখানে স্বাক্ষর থেকে। অসংখ্য ধন্যবাদ। রনিবে আসতে চাই একটু প্রসঙ্গ, এই বিষয়ে তো আপনারা দুইজনেই খোঁজ খবর রাখেন, কথাও বলছেন যে এখন যে সক্রিয় রাজনৈতিক দল, আমরা যদি বিএনপি, জামাত ইসলামী কিংবা এনসিপির কথা বলি, মানে আমরা অন্যদেরকে ছোট করছি না, মানে যারা এখন খুব বেশি সক্রিয়, বিভিন্ন রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র সহ বিশ্ব মোড়ল যাদেরকে আমরা মনে করি বা জানি, সেইগুলো বা বিদেশি শক্তিগুলো কার সাথে কাকে কতটা সমর্থন দিচ্ছে, এই আলোচনাও কিন্তু সাধারণ মানুষ হিসাব রাখে। মূলত আসলে বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়া প্রথম দিন থেকে আসলে কারোর সঙ্গে কোঅপারেট করেনি এখন যারা আছে। এছাড়া চীন, তারপরে পাকিস্তান, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরবিয়া, প্রায় সব রাষ্ট্রই কিন্তু
মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি তাদের সবাইকে সাধ্যমতো তাদেরকে সম্মান দিয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক, সুন্দর একটা নির্বাচন হোক, এই জিনিসটি সেই গত 2 মাস আগ পর্যন্ত মোটামুটি 1 বছর পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের যারা বিদেশি বন্ধু তারা একেবারে শর্তহীন সমর্থন দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হলো যে এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রথম 6 থেকে 7 মাস IMF, বিশ্বব্যাংক তারাও চেষ্টা করেছে, কিন্তু সমস্যা হলো কি যে পাবলিক রিপ্রেজেন্টেশন না থাকায় পাবলিক ওয়ার্কসগুলো, সরকারের যে পূর্ত কাজগুলো যেগুলো আছে সেগুলো আসলে চালিয়ে নেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। ফলে ধরুন এডিপি, এখন আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম যেটা রয়েছে, এই গ্রাম বাংলার যে কাজকর্মগুলো হয় সেখানে প্রায় অলমোস্ট 3.5 লক্ষ কোটি টাকার পূর্ত ওয়ার্ক। এই গত 1 বছরে অলমোস্ট 70% টাকা কিন্তু অব্যবহৃত রয়ে গেছে। এর একটা বিরাট অংশ কিন্তু লোন হিসাবে আসে। তো অনেকে এই টাকাটা ফান্ড তারা দিয়েছিল, কিন্তু টাকাটা ফান্ড সেখান থেকে তারা ফেরত নিয়ে গেছে, আমরা এগুলো কাজে লাগাতে পারিনি। ফলে আপনি গিয়ে দেখবেন যে ওই সামান্য কিছু টাকার জন্য গ্রামের যে রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট তছনছ হয়ে গেছে, মানুষের হাতে ওই টাকার যে সার্কুলেশন নেই। এখানে যেহেতু আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অর্থনীতির ছাত্র না হলেও কিছুটা বুঝি। আমাদের দেশে টোটাল 56 মুদ্রার সংখ্যা আছে সর্বোচ্চ 7 লাখ বা 8 লক্ষ কোটি টাকা। বোঝার চেষ্টা করেন, এই টাকাটা 5 বার করে আপনার টার্নওভার হবে, 5 বার করে, তাহলেই আপনার ধরে নিতে পারেন যে আপনার ইকোনমি ওকে আছে। কিন্তু এই গত 1 বছর ইকোনমির যে অবস্থা, 2 বার করে এই টাকাটা টার্নওভার হয়নি, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকার 56 মুদ্রা এটা তো রয়ে গেছে। আমাদের টোটাল আমানত সর্বোচ্চ 16 লক্ষ কোটি টাকা, এর বেশি টাকা নাই। তাহলে 56 মুদ্রা 8 লক্ষ কোটি টাকা, আমানত ওইটাকে ডবল করে দেখাচ্ছে 16 লক্ষ কোটি টাকা। আর ব্যাংক ঋণ যেভাবে দেয়া আছে, সেই ব্যাংক ঋণ ওই আমানতের একটা বিরাট অংশ, অলমোস্ট 80% সে ব্যাংক ঋণ দিল। তো ব্যাংক ঋণ কত দিচ্ছে? 14 লক্ষ বা 12 লক্ষ কোটি টাকা। দেওয়ার পরে সেই 12 লক্ষ কোটি টাকার মধ্যে আওয়ামী লীগ জমানাতে খেলাপি ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন হয়ে গেছে 5.5 লক্ষ কোটি টাকা। টাকা থাকবে কোথায় বলুন? রনি ভাই, আরো একবার আপনার কাছে আসবো শেষ মন্তব্য শোনার জন্য। সালেহ ভাই, বিদেশি শক্তি বা রাষ্ট্রগুলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের দিকে তাদের সমর্থন বেশি, এর কিছু আজ করা যাচ্ছে? আমি একটা বিষয় তারা প্রকাশ্যে বলছে, তারা এখানে প্রথমে তারা বলছিল জনগণের ব্যাপক অংশগ্রহণই হচ্ছে প্রতিনিধিত্বমূলক। তবে ইদানিংকালে তাদের কোনো মানবাধিকার সংগঠন বা কোনো অংশ থেকে বলা হচ্ছে যে এখানে যারা অভিযুক্ত না আওয়ামী লীগের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হলে সেই সুযোগটা দেওয়া উচিত, এই আলোচনা আছে। কিন্তু এই আলোচনার ফলাফল কি হবে? এই আলোচনার ফলাফল বর্তমান এইখানে যে পরিস্থিতি বিরাজমান, এটা একটা নিষ্পত্তি আসলে হওয়া উচিত ছিল। কারণ আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে, এটা তো মিথ্যা না। এরা তো গায়েব হয়ে যায় নাই, এরা কেউ তো পালিয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন, তাদের সবাই গ্রামে গঞ্জে বসবাস করে। তাদের কত লোক এই গণহত্যায় অংশ নিচ্ছে বা লুটপাট করেছিল, খুব বেশি তো না। সেটা আইডেন্টিফাই আমি ধরে নিতে পারি, একটা সমাজের একটা গ্রামে যখন সব মানুষ চুরি করে তখন সবাইকে জেলে নেওয়া যায় না। তো আমি ধরে নিতে পারি যে আওয়ামী লীগের এই গণহত্যার বিচারের জন্য বা বড় বড় দুর্নীতি, লুটপাট, ত্রাস, খুন, রাহাজানি ইত্যাদির জন্য 1000-10 লোকের বিচার করলে যথেষ্ট, মোর দেন এনাফ। বাকিগুলা বাংলাদেশের মানুষ, রিকনসিলিয়েশন লাগবে, তাদের রিকনসিলিয়েশন দরকার ছিল। তাদের এখানে রাজনীতি করার, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। কিন্তু এখানে একটা আবেগের অবস্থা চলছে, উগ্র আবেগ। ছাত্রদের এটা একমাত্র মাহফুজ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সে একমাত্র আকারে ইঙ্গিতটা বলতো, কিন্তু এই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করে নাই। এটা খুব জরুরি ছিল বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তি নিরাপত্তার জন্য এটা দরকার। এটি না করার কারণে নির্বাচনের প্রসঙ্গে নতুন করে কোনো উত্তাপ তৈরি হবে কি না?
না সেটা এখন তো তো- ধরেন সেটা আওয়ামী লীগ কি ফরম্যাটে করবে। আওয়ামী লীগের শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছেন যে তারা কাউকে সমর্থনও দিবেন না এবং তারা ভোটেও অংশ নেবেন না, উনি বলেছেন। তো এটা আরো পরে বোঝা যাবে, কিন্তু আমরা মূল আলোচনাটা হলো কি যে এই জায়গাটা নিষ্পত্তি হওয়া দরকার। যেমন আপনি খেয়াল করবেন 111-এর সময় সব এত দুর্নীতি পাওয়া গেল, পরে মনে হইলো ওই যারা মানে স্বীকার করে নেবে এবং তার দুর্নীতির টাকা ফেরত দেবে তাদেরকে কিছু শাস্তি দিয়ে তাদেরকে সমাজে মূলধারার মধ্যে নিয়ে আসা হবে। তা আওয়ামী লীগকে এটা করা উচিত। আওয়ামী লীগকে সেটা আপনি বলছেন যে আসলে স্থিতিশীলতার প্রশ্নে, বিশেষ করে না না রাজনৈতিক স্থিতিশীলতা, আওয়ামী লীগের লাখো কোটি লোক, লাখ লোক, কোটি তো না, আমি লাখো কর্মীকে আপনি গায়ে, কিন্তু তরুণরা কি সেটা মেনে নিবে? তরুণরাকে বুঝতে হবে, বোঝাতে এটা হবে। বুঝতে হবে। আপনি আজকে দেখেন কিন্তু তরুণদের তো এটাও অনেকে আচ্ছা, বলছেন যে শুনেন, বোঝাতে গেলেই বলে ফ্যাসিস্টের দোষর। আপনি দেখেন জামাত ইসলামী 71-এর বিরুদ্ধাচরণ করছে এবং বলা হয় তারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগও আছে। জামাত ইসলামী আজকে বাংলাদেশের রাজনীতি করছে না, সময় লাগছে। এরা কি এই 75 সাল পর্যন্ত করতে পারছে? পারে না। তা আওয়ামী লীগও তো সময় দিতে হবে। এখানে 1,500 লোক খুন হয়েছে, মানে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে সেটা বুঝতে হবে। এখানে সে 16 বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, গুম করছে, আইনাগর করছে। এই যে খুব, এটা সময় দিতে হবে। সালেব, আমি শেষ মন্তব্য পরে শুনছি। রনি ভাই, সে একদম শেষ পর্যায়ে শেষ মন্তব্য কি করবেন? ছোট্ট আমার মতে হলো যে ওনার সাথে একটু অ্যাড করতেছে, আমাদের আসিফ নজরুল সাহেব কিন্তু একটা রিকনসিলিয়েশনের ব্যাপারে একটা কথাবার্তা বলছিলেন মাহফুজের সঙ্গে সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে তরুণদের যে আবেগ, তো ওই সময়টাতে আসলে বড় দল হিসেবে বিএনপি বা জামাত তাদের একটা দায়িত্ব কর্তব্য ছিল, তারা যদি সরকারের পাশে দাঁড়াতো তাহলে হয়তো আজকের এই সমস্যাগুলো হতো না। এই না, বিএনপি এটা বলতে পারে না কেন জানেন? বিএনপি, আমি যেটা তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জেনেছি একজন সাংবাদিক হিসেবে, তারা বলে আমরা বেশি বললে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেলবে। ইতিমধ্যেই তারা আলোচনা সোশ্যাল মিডিয়াতে আছে। ইতিমধ্যে তাদেরকে ইন্ডিয়ার দালালও বানাইছে। হ্যাঁ, তো বাংলাদেশের একটা প্রধান দল বিএনপি, সে যদি আওয়ামী লীগের দালাল হয়ে যায়, ইন্ডিয়ার দালাল হয়ে যায়, আর আওয়ামী লীগ তো নাই, তা আমরা এই দেশটা গর্ব কাকে নিয়ে, এই দেশটা কাকে নিয়ে আমরা এগিয়ে নিই? রনি ভাই, গণভোটের প্রশ্নে কি সমাধানে আসতে পারবে দলগুলো? না, আসতে পারবে না। তাহলে কি হবে? আসতে না পারলে কি হবে? আসতে না পারলে এখানে নতুন মানে যারা জেদাজেদি করে জিতবে, সরকার যাদের ডক্টর ইউনূস যাদের পক্ষে থাকবেন, তারাই তাদের সিদ্ধান্তই বাস্তবায়িত হবে। জি।